আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ, ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি ছাড়ে সম্মতি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা, সংসদে বললেন প্রধানমন্ত্রী। ব্যাংক ঋণের সুদের হার বাজার ভিত্তিক করল বাংলাদেশ ব্যাংক, একদিনে ডলারের দাম বাড়ল 7 টাকা, টাকার বড় ধরনের অবমূল্যায়ন। এবং কোন সড়কে কোন গতিতে কোন যানবাহন চলবে তা ঠিক করে দিল সড়ক বিভাগ, বাস্তবায়নের রাস্তায় থাকবে ভ্রাম্যমাণ আদালত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি 20 লাখ পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, এই তথ্য জানিয়েছে বাংলাদেশে আসা আইএমএফ প্রতিনিধি দল। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তারা বলেন, আগামী মাসে তাদের বোর্ড সভায় কিস্তি বিষয়টি চূড়ান্ত অনুমোদন হতে পারে। আরও জানাচ্ছেন মাহমুদুর রহমান। বাংলাদেশ সফরের শেষ দিনে আইএমএফ প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে বৈঠক করেন অর্থ প্রতিমন্ত্রীর সাথে। তুলে ধরেন বাংলাদেশের ঋণ পাওয়ার ক্ষেত্রে তাদের দেওয়া বিভিন্ন শর্তের পর্যবেক্ষণ। বৈঠক শেষে অর্থ প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ঋণের তৃতীয় কিস্তি পেতে কোনো সমস্যা হবে না। পজিটিভলি আশা করছি যে বোর্ডে অনুমোদনের পর আইএমএফ খুব দ্রুত পরবর্তী কিস্তির টাকাটা ছাড় করবে। পরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিনিধি দল, জানালেন রিজার্ভ আর রাজস্ব আদায়ের শর্ত পূরণ না হলেও অন্যান্য শর্তের অগ্রগতিতে সন্তুষ্ট তারা। আইএমএফ মিশনটি মনে করছে, নানা পদক্ষেপের কারণে আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7% নেমে আসবে, আর চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 5.4%। They actually reach their target range of 5 to 6%, and we hope that some of that effect will trickle down through global prices, through imports to the Bangladesh economy. That's why we are optimistic in projecting that inflation will come down to 7%. গেল বছর বাংলাদেশের জন্য 7 কিস্তিতে 3 বছরের জন্য $470 কোটি ঋণ প্রস্তাব আইএমএফ অনুমোদন করে, যার প্রথম এবং দ্বিতীয় কিস্তি এরই মধ্যে পেয়েছে দেশটি। এখন অপেক্ষা তৃতীয় কিস্তির। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কিছু ঘটনা ছাড়া প্রথম দফার উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোট পড়েছে 30 থেকে 40% পর্যন্ত। বর্ষা ও ধান কাটার মৌসুম হওয়ার কারণে ভোটের হার কম হতে পারে বলেও জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। কেন্দ্রীয় মনিটরিং সেলের মাধ্যমে দিনব্যাপী সারা দেশের উপজেলা নির্বাচন পর্যবেক্ষণ করে নির্বাচন কমিশন। অনিয়ম ঠেকাতে মাঠ প্রশাসনকে দেয়া হয় তাৎক্ষণিক নির্দেশনা। দুপুরে ইসি সচিব জাহাঙ্গীর আলম পরিস্থিতি তুলে ধরে নির্বাচন নিয়ে সন্তোষ জানান। পরে ভোট শেষে সংক্ষিপ্ত ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। কোনো হতাহতের ঘটনা না ঘটায় সন্তোষ জানান তিনিও। আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালোই ছিল। আমি বলবো না যে কোথাও কোনো ঘটনা ঘটেনি, কিছু কিছু খুবই বিক্ষিপ্ত সীমিত পর্যায়ের ঘটনা ঘটেছে। সংঘর্ষগুলো হয়েছে প্রার্থীদের যারা ভোট কেন্দ্রের বাইরে, ভোট কেন্দ্রের ভেতরে কোনো সংঘর্ষ হয়নি। ভোট কেন্দ্রের বাইরে যে সংঘর্ষটা হয়েছে সেটা প্রার্থীদের যারা সমর্থক এবং কর্মী তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় 25 জন আহত হয়েছেন। আর টোটাল 10,399টি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছিল, তার মধ্যে 2টি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোটার উপস্থিতি নিয়েও কথা বলেন সিইসি। বলেন, ভোটের হার নয়, সুষ্ঠু ভোট আয়োজনই মুখ্য বিষয় কমিশনের কাছে। ভোটের পার্সেন্টেজটা খুব ঠিক করে এই মুহূর্তে, তবে আমরা যেটা পাচ্ছি 40%, 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। এর একটি কারণ হতে পারে, যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। সবশেষ 2019 সালে উপজেলা নির্বাচনে ভোটের হার ছিল 41%।
2014 সালে এই হার 61 ও 2009 সালে ছিল 67% বেশি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, এতে আমদানি খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি সারের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, সহসাই টিসিবির পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনের প্রথম পর্বে কয়েকজন সদস্যের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। সর্বসাধারণের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও যানজটবিহীন হয়েছে এবং ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফিরে আসতে পেরেছে। মধ্যপ্রাচ্য নিয়ে এক প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, ওই দেশগুলোর ঘটনা প্রবাহের উপর নজর রেখে সরকারের বিভিন্ন শাখায় প্রয়োজনীয় বিশেষ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত বা সংঘাতের খবর জ্বালানি তেলের বাজারকে প্রভাবিত করে, ফলে পণ্যের জাহাজ ভাড়া বৃদ্ধি পায়, যা সার্বিকভাবে আমদানি ব্যয়ের উপর চাপ সৃষ্টি করে। অন্যান্য পণ্যের ন্যায় সার আমদানি ব্যয়েও এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে সারের ক্ষেত্রে বিকল্প উৎস হিসেবে চীন, মরক্কো, তিউনিসিয়া, কানাডা, রাশিয়া ইত্যাদি দেশের সাথে বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করা হবে, ফলে এই সমস্যা হতে উত্তরণ অনেকাংশে সম্ভব হবে। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো পণ্যের সরবরাহ সংকট দেখা দিলে স্বল্প সুদ সহ বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে যে কোনো পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনার জন্য প্রস্তুত রয়েছে সরকার। আমাদের সবসময় প্রচেষ্টা যে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে এবং তার জন্য যথাযথভাবে যে পণ্যের প্রয়োজন আমরা দেশে যেমন উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নিয়েছি, পাশাপাশি আমদানিও আমরা করে যাচ্ছি। সেটা যত টাকাই লাগুক আমরা কিন্তু খরচ করে যাচ্ছি। দরিদ্র তাদের জন্য আরো কম মূল্যে চাল কিনতে পারে সে ব্যবস্থাও করেছি। আর যারা একেবারে হতদরিদ্র তাদের আমরা বিনামূল্যে তাদেরকে আমরা চাল দিচ্ছি। এভাবে আমরা প্রতিটি ক্ষেত্রেই কিন্তু যথাযথভাবে পদক্ষেপ নিচ্ছি। পরে বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারের প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান ম্যারি ট্রিভিলিয়ান গণভবনে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং এদের সংখ্যা দিন দিন বাড়ছে। বৈঠকে ইউকে প্রতিমন্ত্রী কক্সবাজার ক্যাম্পে রোহিঙ্গাদের শিক্ষা, প্রশিক্ষণ সহ কর্মসংস্থানের বিষয়টি তুলে ধরলে শেখ হাসিনা বলেন, ইতিমধ্যে ক্যাম্পটি জনাকীর্ণ এবং সেখানে এসব সুবিধা নিশ্চিত করা সম্ভব নয়। এ প্রসঙ্গে ভাষান্তরের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এই সময় যুক্তরাজ্যকে বৃহৎ আকারে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। আলোচনাকালে ব্রিটেনে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত আনতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর SOP সই করতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেউ অবৈধভাবে বিদেশে যাক তা কাম্য নয় এবং এই বিষয়ে জিরো টলারেন্সের ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের আলাপকে পাগলের প্রলাপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ব্রিফিংয়ে প্রথম ধাপের উপজেলা নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কিছুটা কম হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আসেন দলের সিনিয়র নেতারা। কথা বলেন প্রথম ধাপের উপজেলা নির্বাচন নিয়ে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন প্রসঙ্গে বিএনপির নেতাদের বক্তব্য পাগলের প্রলাপ বলে আখ্যায়িত করেন ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচন নিয়ে নিন্দুকেরা, বিশেষ করে বিরোধী দল বক্তব্য রেখেছে, সেটা হাস্যকর বলে প্রমাণিত হয়েছে। এটা পাগলের প্রলাপ। একটা পাগল আছে না, আবাসিক প্রতিনিধি, ওই পাগলের প্রলাপ। নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ঘটলেও কোনো ধরনের প্রাণহানি হয়নি। এই নির্বাচনে প্রথম পর্যায়ে বাংলাদেশে কোথাও কোনো ক্যাজুয়ালিটি নেই, প্রাণহানির কোনো ঘটনা নেই।
স্থানীয় পর্যায়ের বিএনপির অনেক নেতারাও নির্বাচনে অংশ নিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপি নেতারাও অনেক ইলেকশন করছে, বিএনপি তাদেরকে বহিষ্কার করেও তো নির্বাচন থেকে দূরে সরে রাখতে পারে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনের মতো দেশবাসী উপজেলার ভোটও বর্জন করেছে বলে দাবি করেছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলের সিনিয়র নেতারা বলেন, বিএনপির আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রে যায়নি ভোটাররা, ভোট কেন্দ্র ছিল সরকার সমর্থকদের দখলে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। মইনুল হাসানের রিপোর্ট। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলাকালেই এই নির্বাচনকে দেশবাসীর সাথে আরেকটি প্রহসন বলে দাবি করেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমে প্রচারিত কয়েকটি ভোট কেন্দ্রের ছবি দেখিয়ে তিনি বলেন, ভোট বর্জন করে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আবারও অনাস্থা জানিয়ে দিয়েছে জনগণ। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে। আরো যে 3 দফা পরবর্তীতে আছে, সেই 3 দফা নির্বাচনে জনগণ ভোটাররা কেউ যাবে না। আওয়ামী সমর্থকরাও সব যায় না, কয়েকজন সুবিধাভোগী তারা ঘুরে ফিরে তাদের লোকজন ওই লাইনে দাঁড় করে রাখে। আওয়ামী সরকার মন্ত্রী, এমপি ও নেতাদের স্বজন ছাড়া অন্য কেউ নির্বাচিত হতে পারে না। ভোটারদের ভোটের প্রয়োজন হয় না, ফলাফল নির্ধারিত থাকে, সেটাই ঘোষিত হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেন, ভোট বঞ্চিত দেশের মানুষের উপজেলা নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই। আজকে দেশে গণতন্ত্র নির্বাচনে ভোট ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। আজকে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে, টেলিভিশনে দেখাচ্ছে, কেন্দ্রগুলা খাখা করছে, কোনো ভোটার সেখানে যায় নাই। কেন এই অবস্থা হলো? কেন মানুষ ভোট দিতে পারে না? কেন মানুষের গণতান্ত্রিক অধিকার সমূহ বিলুপ্ত হলো? কেন দেশে আইনের শাসন নাই? বর্তমান ক্ষমতাসীন সরকারের দুঃশাসনের কারণে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় নেতারা ওষুধ নীতি প্রণয়ন সহ নানা ক্ষেত্রে এই বীর মুক্তিযোদ্ধার অবদান তুলে ধরেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। নীতি সুদহার বাড়িয়ে ঋণের নতুন সুদহার বাজার ভিত্তিক করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো খাত বিবেচনায় গ্রাহক ব্যাংকার সম্পর্কের ভিত্তিতে সুদহার নির্ধারণ করতে পারবে। এদিকে 7 টাকা বাড়িয়ে অস্বাভাবিক হারে বাড়ল ডলারের বিনিময় মূল্য। আনুষ্ঠানিকভাবে 110 থেকে বাড়িয়ে এখন থেকে 117 টাকায় ডলার কিনতে পারবেন ক্রেতারা। বঙ্গোপসাগরে তেল গ্যাস পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে বলছে জরিপকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান টিজিএস। এর মধ্যে 7টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দরপত্র সংগ্রহ করেছে। সাগরে তেল গ্যাসের সম্ভাবনাকে কাজে লাগাতে বিনিয়োগ করতে আগ্রহী কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জ্বালানি খাত সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। রাজধানীতে দরপত্র আহ্বান পরবর্তী এক সেমিনারে এসব কথা উঠে আসে। ফজলে রাব্বির রিপোর্ট। গভীর সমুদ্রে 15টি এবং অগভীর সমুদ্রে 9টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে গত মার্চে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বাংলাদেশ। এরপর থেকে এই দরপত্রের আকর্ষণীয় দিকগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে তুলে ধরার উদ্যোগ নিচ্ছে পেট্রোবাংলা। Our model PSC are the exemptions of corporate income tax to the investors. রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সেমিনারে গভীর ও অগভীর সমুদ্রে দ্বিমাত্রিক জরিপকারী প্রতিষ্ঠান টিজিএস এর ভূতাত্ত্বিক এলিজাবেথ তুলে ধরেন তেল গ্যাস প্রাপ্তির সম্ভাবনা। সেমিনারে উপস্থিত ছিলেন পেট্রোনাস, এক্সন মোবিল, শেভরন, ইএনআইএসপি ইতালি, ক্রিস এনার্জি সহ 15টি স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি। এতে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সহায়ক পরিবেশ নিশ্চিত করছে বাংলাদেশ। বাংলাদেশের জ্বালানি চাহিদা দিন দিন বাড়ছে। তেল গ্যাস উত্তোলনে তাই সব সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। কেবল অফশোরেই নয়, অনশোরেও তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহ্বান করবে বাংলাদেশ। তেল গ্যাস অনুসন্ধানে সহায়ক পরিবেশ তৈরির জন্য সততা, স্বচ্ছতা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহি বলেন, এবারের উৎপাদন বণ্টন চুক্তি ও বিনিয়োগ ডকুমেন্ট আকর্ষণীয় করা হয়েছে। বিনিয়োগের জন্য বাংলাদেশের উপযোগিতাও তুলে ধরেন তিনি। যেহেতু আমরা বাংলাদেশকে একটি উন্নত দেশের পর্যায়ে নিয়ে যেতে চাই, তাই আমাদের রয়েছে জ্বালানি ক্ষুধা, অর্থাৎ এখানে গ্যাসের বড় ও সম্ভাবনাময় বাজার আছে।
বিশ্বের অন্যান্য অঞ্চলে যুদ্ধবিগ্রহ লেগে রয়েছে, কিন্তু এই অঞ্চলে বড় ধরনের কোনো দ্বন্দ্ব সংঘাত নেই। কাজেই বিনিয়োগের জন্য বাংলাদেশ বিশ্বে অন্যতম আকর্ষণীয় স্থান। মার্চে আহ্বান করা সমুদ্রের তেল গ্যাস অনুসন্ধানের দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ 9 সেপ্টেম্বর। আগামী বছরের জুনের মধ্যে যাচাই বাছাই শেষ করবে পেট্রোবাংলা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। দুর্ঘটনা নিয়ন্ত্রণে এবার যানবাহনের গতি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। এক্সপ্রেসওয়ে কিংবা জাতীয় মহাসড়কে গাড়ির সর্বোচ্চ গতি হবে 70 থেকে 80 কিলোমিটার, আর মোটরসাইকেলের 50 থেকে 60 কিলোমিটার। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এইসব নির্দেশনা বাস্তবায়ন করা হবে বলেও জানালেন সড়ক পরিবহন সচিব। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, শুধু গতি কমিয়ে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। একটি দুর্ঘটনা বহুজনের কান্না। দেশের মহাসড়ক যত উন্নত হচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। এসব নিয়ন্ত্রণ করতে না পেরে এবার গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে যাচ্ছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী এক্সপ্রেসওয়েতে বাস ও কারের সর্বোচ্চ গতি হবে 80 কিলোমিটার, ট্রাকের 50 আর মোটরসাইকেলের 60 কিলোমিটার। জাতীয় মহাসড়কেও সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে বাস ও কার চলবে, আর 50 কিলোমিটার গতিতে চলবে ট্রাক ও মোটরসাইকেল। আঞ্চলিক মহাসড়কে বাস কারের সর্বোচ্চ গতি হবে 40 কিলোমিটার, ট্রাক ও মোটরসাইকেলের গতি হবে 30 কিলোমিটার। এছাড়াও হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ সংবেদনশীল স্থাপনার পাশে যানবাহনের সর্বোচ্চ গতি হবে 30 থেকে 40 কিলোমিটার। আশা করছি যদি সবাই এই গতি সীমা মেনে চলে তাহলে দুর্ঘটনাটা অনেক কম। আপনি দেখবেন ঢাকা চট্টগ্রাম রোডে কিন্তু অ্যাক্সিডেন্ট খুব কমে গেছে। কারণ হচ্ছে কি, এই রাস্তা কিন্তু ভালো স্পিড তুলতে পারে না। যদি গতিসীমা না মানে তার জন্য ওখানে স্পেসিফিক ধারা আছে, তার জন্য কি পানিশমেন্ট। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, শুধু গতি কমিয়ে দুর্ঘটনা কমানো কঠিন। নিশ্চিত করতে হবে চালক ও যানবাহনের ফিটনেস। এই যে একটা আমি বেঁধে দিচ্ছি যে 80-র বেশি সে গতি তুলতে পারবে না, কিন্তু সড়কটা কিন্তু আমি 100-র জন্য ডিজাইন করে ফেলেছি। তো এটা আসলে বিনিয়োগটাও জাস্টিফাইড হবে না, পাশাপাশি ওভার স্পিডিং এর যে আমরা একটা পরিসংখ্যান দেখি এটাও কিন্তু বাড়তে থাকবে। এই এক্সপ্রেসওয়ে তো আমরা দেখছি যে অনেক আনফিট গাড়ি চলছে। এই যে আমাদের ঝুঁকিগুলি আছে, সেই ঝুঁকিগুলি আসলে নিয়ন্ত্রণ করতে হবে। শুধু গতির উপর আসলে দোষ দিয়ে লাভ হবে না, কারণ পুরো বিশ্বই কিন্তু গতির পিছনে ছুটছে। এই কারণেই তারা এক্সপ্রেসওয়ে তৈরি করছে, বিনিয়োগটা ভারী করছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলি, আমি চীনের যদি কথা বলি, তাদের গতিসীমা কিন্তু 120 এক্সপ্রেসওয়ে। জাতীয় মহাসড়কে 3 চাকার যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পার্টেক্স খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের শেষ 2 ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, দল থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ও আফিফ হোসেন, আর পেসার শরীফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে। সিরিজের প্রথম 3 ম্যাচের একটিতেও সুযোগ পাননি ইমন আর আফিফ। 3 পরিবর্তন নিয়ে এক ভিডিও বার্তায় কারণ জানান নির্বাচক আব্দুর রাজ্জাক। আমাদের চিন্তাতেই ছিল যে অন্তত ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে, তো লাস্ট 2টা টি-20-র জন্য ওকে আমরা আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম। আফিফ আর সাকিবের রিপ্লেসমেন্টে শরীফুল এবং মুস্তাফিজের চেঞ্জেসটা হচ্ছে, ওকে আমরা চেয়েছিলাম যে ছোট্ট একটা রেস্ট দিতে। সৌম্য সরকার যেহেতু ইনজুরির মধ্যে ছিল, ও খেলার জন্য এখন ফিট হয়েছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। বাংলাদেশের আর্থিক খাত সংস্কারের অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ, ঋণের 3য় কিস্তির $115 কোটি ছাড়ে সম্মতি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ার আশঙ্কা, সংসদে বললেন প্রধানমন্ত্রী। ব্যাংক ঋণের সুদের হার বাজার ভিত্তিক করল বাংলাদেশ ব্যাংক। একদিনে ডলারের দাম বাড়ল 7 টাকা, টাকার বড় ধরনের অবমূল্যায়ন। এবং কোন সড়কে কত গতিতে কোন যানবাহন চলবে তা ঠিক করে দিল সড়ক বিভাগ। বাস্তবায়নের রাস্তায় থাকবে ভ্রাম্যমাণ আদালত।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।